দি কনজিউরিং ইউনিভার্সের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। ভ্যালেক ফিরে এসেছে, কিন্তু এবার তার টার্গেট শুধু এক গির্জা না, বরং এক পুরনো রহস্য, যার পেছনে লুকিয়ে আছে এক অজানা গল্প। দি নান মুভিতে সিস্টার আইরিন ভ্যালেককে পরাজিত করেছে ঠিকই, তবে তাকে একেবারে শেষ করতে পারেনি, বরং ফ্রেঞ্চিকে ছলচাতুরি করে পজেস্ট করে নিয়েছিল। কিন্তু এরপর কি হলো জানতে হলে দেখতে হবে আজকের মুভি দ্য নান 2। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। সাথে আছি আমি ইমন, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনেহল। সেই সাথে শুরু করা যাক আজকের গল্প। সময়কাল 1956। ফ্রান্সের ট্যারেসকনে এক চার্চে প্রেয়ার্স হচ্ছে। ফাদার নরিয়েটের আদেশে জ্যাক পবিত্র ওয়াইন নিয়ে আসে। প্রেয়ার্স শেষে জ্যাক যখন পবিত্র ওয়াইনের জারটা রেখে আসতে যাবে, পথে ফুটবলে লাথি দিয়ে জারটা রাখতেই খেয়াল করে বলটা তার দিকে ফিরে এসেছে। সাথে সাথেই জারটা ভেঙে যায়। এই খবর ফাদারকে জানায় যে নিচতলায় কেউ আছে। সেখানে গেলে সেও এক অজানা শব্দ শুনতে পায়। ক্রমশই পরিবেশটা ভারী হয়ে আসতে লাগলো। ফাদার তাকে হুমকি স্বরে বলে, তুমি যেই হয়ে থাকো, তোমার এখানে আসার উদ্দেশ্য যাই হয়ে থাকে, মনে রাখবে এটা ঈশ্বরের ঘর এবং সে তোমাকে দেখছে। বাতাসে শস্য শব্দ যেন চারিদিকেই ঘিরে রেখেছে তাদের। কিছুক্ষণ পরে নজর পড়ল ধূপ জ্বলছে। এরই সাথে ভেসে উঠল ভ্যালেকের প্রতিচ্ছবি। তার ভয়ানক চোখের ইশারায় ফাদার নরিয়েটের হাড় চূর্ণ বিচূর্ণ হতে লাগলো। হাত থেকে প্রার্থনার মালা পড়ে গেল আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়েই জ্যাকের চোখের সামনেই নিমিষেই পুড়ে ছাই। চার্চ থেকে এক ব্যক্তি সেখান থেকে বেরিয়ে আসছে, তার উপর এক নানের ছায়া। সিস্টার আইরিন ঈশ্বরের নামে শপথ করে নান হিসেবে নিজের জীবন কাটাচ্ছে। 4 বছরেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। মনাস্টারিতে আইরিনের সিস্টার ডেবরার সাথে গভীর বন্ধুত্ব। প্রতিনিয়তই জীবন আর ধর্মীয় জ্ঞান নিয়ে তাদের মাঝে আলোচনা হয়। ছোট থেকেই ডেবরার অভাবের মাঝে বেড়ে ওঠা। ডেবরার বয়স যখন 4 ছিল, সাদা চামড়ার কিছু মানুষেরা সংখ্যালঘু হওয়ার কারণে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। বর্ণবিদ্বেষী মানুষের মাঝেই নিচু হয়ে বেড়ে উঠল। বড় ভাই মিলিটারিতে আর সে মনেস্টারিতে। এখনও সে শপথ নেয়নি। তার ভাবভঙ্গিতে বোঝা যায় যে তার ঈশ্বরে বিশ্বাসটা অতটাও দৃঢ় নয়। আইরিনের জীবনটাও কিছুটা এমনভাবেই কেটেছে, তবে সে তার মায়ের সাথে অনেক ক্লোজ ছিল। মা মারা যাওয়ার পরেই তার বাবা তাকে চার্চে পাঠিয়ে দেয়, আর এভাবেই কাটছে বাকি জীবন। মনাস্টারিতে নানদের মাঝে রোমানিয়ান সেন্ট কার্টার সেই কনভেন্টের কথা হচ্ছে। মাদার সুপিরিয়র বর্ণনা করছে ভ্যালেকের ঘটনা। জানায় ভ্যাটিকান থেকে একজন প্রিস্ট আর নানকে পাঠানো হয়েছিল সেই কনভেন্টে। সেই শয়তান এতটাই ভয়ানক ছিল যে নানদের আত্মঘাতী করার জন্য সে তাদের মধ্যেই বেশ ধরেছিল। হোলি ব্লাড অফ ক্রাইস্ট দিয়ে সাহসিকতার সাথে সেই নান তাকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। তাদেরই বীরত্বের সাথে জয় আর সাহসিকতার জন্য সেই প্রিস্টকে ভ্যাটিকানের বিশপ বানানো হয়। তবে ডেবরা সেই নানের কথা জানতে চাইলে মাদার সুপিরিয়র জানায় ওই ঘটনার পরে সেই নানের কোনো খোঁজ পাওয়া যায়নি। গুজবে শোনা যায় সেই নান নাকি পাগল হয়ে গেছে, অথবা বিশপের আদেশে তাকে কোথাও লুকিয়ে রেখেছে। তবে সেই নান আর প্রিস্ট বরং আর কেউ নয়, সিস্টার আইরিন আর ফাদার বার্ক। কিন্তু আইরিন তার কথা এখানে ব্যক্তিগত কারণে গোপন রাখে। সেদিন মধ্যরাতে আইরিনের ঘুম ভাঙলে তার সামনে এক নানকে দেখতে পায়। সে বলে, সিস্টার, তোমার সাথে কেউ দেখা করতে এসেছে। কথা মতো নিচে গেলে দেখে সেখানে কেউ নেই। আলো ফ্লিকার হচ্ছে। মনে হলো কেউ পেছনে দাঁড়িয়ে। লক্ষ্য করে দেখে এ আর কেউ নয়, ফ্রেঞ্চি। সে তাকে বলছে, সিস্টার, আমাকে বাঁচান। এরই সাথে এক বিকট চিৎকার আর তার ঘুম ভাঙে। নাক থেকে রক্ত পড়ছে। মনে অজানা চিন্তা, এবং এই চিন্তার অবসান ঘটে পরদিন সকালে। ভ্যাটিকান থেকে বিশপ এসেছেন তার সাথে দেখা করতে। সে জানায় এই কয়েকদিনে অনেক কিছুই ঘটে গেছে। পাশে থাকা সহকারী বর্ণনা করছে, সেলেস্টের হাঙ্গরির ছোট এক গ্রামে 90 বছরের একজন নান নিজেকে গুলি করে আত্মহত্যা করেছে। দ্বিতীয়ত, গ্রাস অস্ট্রিয়াতে এক প্রিস্ট ক্রিসমাসের সময় নিজের গলা কেটে আত্মহত্যা। তৃতীয়ত, ইটালিতে নানের প্রশিক্ষণ নিতে আসা এক সিস্টার ফাঁসি দিয়ে আত্মহত্যা। এরই সাথে ফ্রান্সের ট্যারেসকনের এক গির্জায় ফাদার নৈরেটের হত্যাকাণ্ড, তাও আগুনে পুড়ে। এই প্যাটার্ন নোটিস করলে বোঝা যায় ঘটনাগুলো ইউরোপের পশ্চিমে এগিয়ে যাচ্ছে। তবে সব ঘটনার শুরু হয় রোমানিয়া থেকে।
আইরিন অস্বীকার করে যে এটা অসম্ভব, কিন্তু বিশপের অনুমান যে সেই ডিমন এখনও মরেনি, বরং কোনো মতে বেঁচে গেছে। ফাদার বার্কের কথা বলে বিশপ জানায় ফাদার বার্ক কলেরায় মারা গেছে। এখন হায়ার অথরিটির আদেশ এই ঘটনার ইনভেস্টিগেশন করা হোক, এবং এর জন্য একমাত্র তুমিই উপযুক্ত, কেননা এর আগে তুমি সেই অবয়বের মুখোমুখি হয়েছ এবং সাহসিকতার প্রমাণ দিয়েছ। খুঁজে বের করো সেই অবয়ব কী চায় এবং এর সমাধানে আসো। আইরিন শুরুতে এতে সম্মতি জানায় না, কারণ একমাত্র সেই জানে যে গতবার ফ্রেঞ্চি তার জীবন বাজি রেখে তাকে কোনো মতে বাঁচিয়েছিল। তবে বিশপের আদেশ বলে কথা, তার রাখতেই হবে। তাই যাবতীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে ফ্রান্সের উদ্দেশ্যে। তবে সিস্টার ডেবরা কনভেন্ট থেকে লুকিয়ে আইরিনের সাথে চলে আসে। সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু আইরিনের প্রশ্ন, তুমি তো ঈশ্বরের চমৎকারে বিশ্বাস করো না, তাহলে কেন এসেছ? ডেবরা বলে, আমার কাছে আমার মা ঈশ্বরের আগে, সে ঈশ্বরে বিশ্বাসী, তাই আমিও চাই ঈশ্বরে বিশ্বাস করতে, কিন্তু ওয়াইনকে যিশুর রক্ত মানা বিষয়টা আমার কাছে নিছক ভিত্তিহীন। সিস্টার আইরিন বলে, বিশ্বাসই একমাত্র যা কিনা ওয়াইনকে পবিত্র করে। তাছাড়া তুমি প্রস্তুত নও, কেননা তোমার ঈমান দুর্বল। সেন্ট কার্টার, সেই অ্যাবির নানেরা যারা আমার চেয়েও বেশি ধার্মিক ছিল, তারাও তার থেকে রক্ষা পায়নি। তবুও ডেবরা বলে, এই সংগ্রামে তোমার আমাকে প্রয়োজন পড়বে, আমি তোমাকে সাহায্য করতে চাই। ফ্রেঞ্চি ওরফে মরিস বর্তমানে ম্যাডাম লরেন্টের তত্ত্বাবধানে ফ্রান্সের এক গার্লস মিশনারিতে কেয়ারটেকারের কাজ করছে। সেখানে তার প্রিয় সঙ্গী সোফি এবং তার মা কেটের সাথে খুব ভালো সম্পর্ক। কেট সেই স্কুলে একজন টিচার। শান্ত এবং নরম স্বভাবের কারণে ফ্রেঞ্চিকে স্কুলের সবাই অনেক ভালোবাসে। দুষ্টু বাচ্চারা জারে করে কিছু তেলাপোকা ভরে সেটা নিয়ে ম্যাডাম লরেন্টের রুমে ছেড়ে দেয়। এতে সে রাগান্বিত। এর কারণ হচ্ছে ম্যাডাম লরেন্ট স্বভাবে একটু রাগী। বাচ্চারা তাকে প্রায় সময় জ্বালাতন করে এবং এই কাজের সাথে সোফিও জড়িত। সেদিন মিশনারিতে ডেলিভারি দিতে আসা এক মেয়ে স্টোর রুমে খাদ্য সামগ্রী রাখতে গেলেই হঠাৎ এক নির্দিষ্ট রুম থেকে গোংরানোর শব্দ শুনতে পায়। সেখানে পৌঁছাতেই দেখতে পায় ফ্রেঞ্চি এক কোনায় দাঁড়িয়ে এক পেইন্টিংয়ের সাথে কী যেন কথা বলছে। মেয়েটা ভয়ে সেখান থেকে পালাতেই যাবে, বেলায় এসে তাকে নৃশংসভাবে হত্যা করে। টিফিন টাইমে এই স্কুলের কিছু দুষ্ট বাচ্চারা এসে সোফিকে জোর করে যে তাকে একটা গেম খেলার জন্য। গেম খেলতে হলে যেতে হবে সেই স্কুলের এক পরিত্যক্ত কক্ষে, যেখানে কেউ যায় না, এবং ম্যাডাম লরেন্টের শক্ত নিষেধাজ্ঞা ওখানে যাওয়া বারণ। সেই কক্ষের ভেতরে প্রবেশ করলে দেখতে পায় চারিপাশের অবস্থা শ্বাসরুদ্ধকর, এক ধ্বংসস্তূপ। সিমন তাকে জানায় গেমের নাম হচ্ছে ডিফাই দ্য ডেভিল, মানে শয়তানের মুখোমুখি হওয়া বা তাকে চ্যালেঞ্জ করা। সোফি জানায় এখানে তো কোনো শয়তান নেই, তবে রহস্যময় ভঙ্গি নিয়ে সিমন বলে, শয়তান তো আদিকাল থেকেই এইখানে, যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে তাকে দেখতে পাবে। সোফিকে এক আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, শয়তানকে দেখতে পাবে যখন সূর্যের আলো এক নির্দিষ্ট অ্যাঙ্গেলে আয়নায় পড়বে। লোকে বলে একবার যদি মনোযোগ হারিয়ে পেছনে কেউ দৃষ্টিপাত করে, তখন শয়তান এই ছাগলের বেশ ধরে তাকে মেরে ফেলে। এই বলে তাকে ভয় দেখিয়ে সেখান থেকে বাকি মেয়েরা চলে আসে। আস্তে আস্তে রুমে অন্ধকার আর নিস্তব্ধতা ঘনিয়ে এলো। সেই গোটের চোখ লাল হয়ে আসলো। পেছনে ভ্যালেক দাঁড়িয়ে, মনে হলো ঘাড়ে কেউ নিঃশ্বাস নিচ্ছে। ভয়ে সেখান থেকে পালিয়ে আসতে গেলে তারা গেটটা টেনে ধরে। তখনই সে ভ্যালেককে দেখতে পায়। সঠিক মুহূর্তে ফ্রেঞ্চি এসে সোফিকে বাঁচিয়ে নেয়। দুষ্টু মেয়েরা সোফিকে টিজ করে বলতে লাগলো, জানতাম তোর বয়ফ্রেন্ড এসে তোকে বাঁচিয়ে নেবে। ফ্রেঞ্চি তাদেরকে ধমক দেওয়াতে সেখান থেকে তারা চলে যায়। সোফিকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে তাকে কিছু জানায় না। কেট এসে তাকে নিয়ে যায়। দীর্ঘ যাত্রা শেষে আইরিন এবং সিস্টার ডেবরা ফ্রান্সে এসে পৌঁছায়। ইনভেস্টিগেশনের শুরু ট্যারেসকন চার্চ থেকে। সেখানকার একজন সিস্টার জানায় এটা এখন আর চার্চ নয়, কারণ লোকেরা এই জায়গাটা উপাসনার উপযুক্ত মনে করে না। যেখানে ফাদার নরিয়েটের মৃত্যু হয়েছে সেই স্থানটা দেখতে গেলে সে বুঝতে পারে ফাদারের মৃত্যু সাধারণভাবে হয়নি, কারণ বাতাসে এখনও তার ছাই ভাসছে। এরই সাথে নজর যায় এক শয়তানের উপস্থিতিতে। তখনই এক ছেলে এসে তাকে এক প্রার্থনার মালা বা রোজারি দিতে চাইল, তবে এটা ছিল তার এক ভিশন। এরপর তারা ফাদার নরিয়েটের রুম দেখতে চলে যায়। সেখানে ডেবরা এক অদ্ভুত পেইন্টিং দেখতে পেলে তা আইরিনকে জিজ্ঞেস করে। সে জানায় ফটোতে থাকা এই পবিত্র নারীর নাম সেন্ট লুসি।
অন্ধদের জন্য তিনি ভগবান স্বরূপ। সেন্ট লুসির রয়েছে এক অন্ধকার অতীত। 4th শতাব্দীর সিসিলিতে জন্ম নেওয়া এই তরুণী ছিলেন ঈশ্বর বিশ্বাসী, আত্মত্যাগী আর এক অনর আত্মা। তখন খ্রিস্টান ধর্মের অনুসারীরা ছিল নিদারুণ অত্যাচারের শিকার, আর সেই সময়ই লুসি উঠে এসেছিলেন এক সাহসী প্রতিবাদের প্রতীক হয়ে। তার পরিবার চেয়েছিল তাকে এক ধনী রোমান যুবকের সাথে বিয়ে দিতে, কিন্তু লুসি চেয়েছিলেন ঈশ্বরের সেবায় নিজেকে উৎসর্গ করতে। বিয়ে প্রত্যাখ্যান করার পরেই তার উপর নেমে আসে অমানবিক অত্যাচার। শত্রুরা প্রথমে চেয়েছিল তাকে পতিতালয়ে পাঠাতে, কিন্তু শত চেষ্টা করেও তারা লুসিকে এক কদমও সরাতে পারেনি। লোকে বলে তখন ঈশ্বর নিজ হাতে তার সতীত্ব ধরে রেখেছিলেন। শেষমেশ তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়, কিন্তু আগুনও যেন তাকে ছুঁতে পারেনি। আর ঠিক সেই সময় তার দৃষ্টি কেড়ে নেওয়া হয়, তার চোখ উপড়ে নেওয়া হয়েছিল, এবং সেই দিনের পর থেকেই তাকে আলোর প্রতীক বলা হয়। আইরিন সেখানকার সিস্টারের কাছে জানতে চায় সেদিন ঠিক কী হয়েছিল। সিস্টার তাকে জানায় সেই দুর্ঘটনার সময় জ্যাক নামের এক ছোট বাচ্চা ছিল, যে নিজ চোখে ফাদারের মৃত্যু দেখেছে। তবে সে ভেবে আবারও বলে সেদিন আরও একজন লোক ছিল, চার্চেরই একজন হেল্পিং হ্যান্ড। লোকটা সেদিন রাতেই চলে গেছে। সে ট্রাভেল করতে খুবই ভালোবাসত, রোমানিয়া থেকে এসেছিল। তার নাম হলো ফ্রেঞ্চি। আইরিন নামটা শুনেই অবাক হয়ে যায় এবং অতীতের কিছু কথা মনে পড়ে। তার স্পষ্ট মনে আছে রোমানিয়া থেকে বিদায় নেওয়ার সময় সে বলেছিল তার কাছে হাঙ্গরি যাওয়ার পর্যন্ত তার কাছে ভাড়া আছে, এরপর সে ফ্রান্সে ঢুকে যাবে। বিদায় নেওয়ার সময় তাকে থ্যাংক ইউ জানিয়ে একটা টমেটোর বীজ উপহার দিয়েছিল। ডেবরা তার কাছে ফ্রেঞ্চির সম্পর্কে জানতে চাইলে সে তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে যে তার আসল নাম মরিস। সে তার প্রাণ বাঁচিয়েছিল, তবে সে উপলব্ধি করে তখনই হয়তো ভ্যালেক তাকে বশ করে নিয়েছিল যখন সে তাকে বাঁচাতে এসেছিল, এবং এই খুনগুলো ভ্যালেক মরিসের মাধ্যমেই করাচ্ছে। অন্যদিকে মরিস কেটকে তার মেয়ে সোফির ব্যাপারে জিজ্ঞেস করে। এরই সাথে সে বলে, আচ্ছা ওই চ্যাপেলটা বন্ধ কেন? কেট জানায় ম্যাডাম লরেন্টের আদেশ ওই চ্যাপেলে যাওয়া নিষেধ। আসলে বোমা বর্ষণে ম্যাডাম লরেন্টের ছেলে সেড্রিক ওই চ্যাপেলে মারা যায়। সেড্রিক প্রিস্টের একজন সহকারী ছিল। সে মারা যাওয়ার পর থেকেই সেই কক্ষ চিরতরে বন্ধ। দূর থেকে তাদের দুজনকে সোফি কথা বলতে দেখে খুবই আনন্দিত। ফ্রেঞ্চি যত্ন সহকারেই আইরিনের দেওয়া বীজগুলো বপন করে তার খেয়াল রাখে। তবে আজকে সোফি তাকে কেন জানি এক মুহূর্তের জন্য থমকে যেতে দেখে তার মনে কিছুটা ভয় প্রবেশ করে। সেই মুহূর্তেই কেট তাকে ডাকতে শুরু করলো এবং সোফি তা দেখতে চলে যায়। সিঁড়ি দিয়ে তার মা উপরে হেঁটে যাচ্ছে। সে তার মাকে পেছন থেকে ডাক দিলেও তার কথার কোনো সাড়া নেই। হঠাৎ পেছনে থাকা রুমে শব্দ শুনলে ঘুরে তাকালেই দেখতে পায় ভ্যালেক দাঁড়িয়ে। মুহূর্তের মধ্যেই একদল কাক বেরিয়ে এলে খেয়াল করতেই দেখে রুমটা তো পরিত্যক্ত। তবে এতক্ষণ সে কি দেখল? সেখান থেকে পালাতে গেলেই আচমকা ভ্যালেককে তার সামনে দেখে, কিন্তু লোক চলে আসাতে নিমিষেই গায়েব। রাতে আইরিন ট্যারেসকন শহরের এক হোটেলে গিয়ে ওঠে। বুকিং লিস্ট চেক করতে গেলে জানতে পারে এই আইরিন নামে কোনো রুম বুক করা হয়নি। ডেবরা এই ঝামেলা সামলাতে থাকে। তবে এক মুহূর্তের মধ্যে কিছু অনুভব করতে পেরে আইরিন নিচে চলে আসে। ভেতরে কেমন যেন অস্থিরতা কাজ করছে। একদল বাচ্চারা খেলাধুলা করছে এবং তাদের মাঝে সে জ্যাককে দেখে চিনে ফেললে তার নাম ধরে ডাকে। জ্যাক শুরুতে ভয় পেয়ে গেলে আইরিন তাকে শান্ত করে এবং তার পরিচয় দেয় এবং জানায় আমাকে পাঠানো হয়েছে ফাদার নরিয়েটের ঘটনা তদন্ত করতে। তোমার কাছে কি কোনো রোজারি আছে? জ্যাক জানায়, হ্যাঁ ওই রোজারিটা তো আমার কাছে আছে, ওটা ফাদার নরিয়েটের। এই বলেই সে আবার খেলতে চলে যায়। আইরিন তার পিছু করতে করতে পথ হারিয়ে ফেললে এক নিউজ স্ট্যান্ডের সামনে এসে থমকে দাঁড়ালো। প্রতিটা পৃষ্ঠা, প্রতিটা পাতা নিজে নিজেই উল্টাতে লাগলো। পরিবেশটা ক্রমশই ভারী হয়ে আসতে লাগলো। এক অজানা বাতাস যেন শীতল হাওয়া বইয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই সব থমকে গিয়ে নিস্তব্ধতা। পেছনে ঘুরতেই ভ্যালেক তার গলা চেপে ধরে। এরই সাথে সে এক ভিশন দেখতে পায়। গভীর এক জঙ্গলের মাঝে আগুন জ্বলছে। এক মেয়ে হাঁটু গেড়ে বসে আছে। এক লোক যার গায়ে জড়ানো ছিল একটি লাল ঢিলে ঢালা সন্ন্যাসী পোশাক। মুহূর্তের মধ্যেই মেয়েটির চোখে ছুরি দিয়ে আঘাত করল এবং অন্ধ করে দিল। সেই মেয়ের হাতে এক কৌটা বিশেষ, তাতেই রয়েছে তার চোখ, এবং সেইটা ব্যবহার করতেই সে তার চোখ ফিরে পেল।
ডেবরা এসে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এবং তাকে সেই হোটেলে নিয়ে যায়। সেদিন রাতেই প্রার্থনা শেষে স্কুলে ম্যাডাম লরেন্ট নিচ থেকে কিছু একটা শব্দ শুনতে পেয়ে তা চেক করতে চলে যায়। সেখানে মরিসকে দেখতে পায়। সে সেই চ্যাপেলের দরজার সামনে দাঁড়িয়ে মাথা ঠুকছে। মরিস মরিস করে তাকে বারবার ডাকা সত্ত্বেও কোনো সাড়া নেই। তবে সামনে গিয়ে ডাকলে তার হুঁশ ফিরে আসে। সে নিজেও জানে না সে এখানে কি করছে। ম্যাডাম লরেন্ট তার বিষয়টা কিছুটা আঁচ করতে পারে, তবে সে তাকে ঘরে গিয়ে রেস্ট করতে বলে। হঠাৎ কানের পাশেই কে যেন মা বলে তাকে ডাক দিল। এরই সাথে চ্যাপেলের দরজায় কিছুটা খুলে যায়, কিন্তু দরজায় তালা লাগানো। সে চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করলে কারো উপস্থিতি টের পায়। চলে যায় ভেতরের রুমে, সেখানটাতে যেখানে সেই ছাগলের চিহ্ন রয়েছে। এক মুহূর্তের জন্য লরেন্ট তার ছেলেকে দেখতে পায়, তবে তার সাথে সে খেলছে। এক পর্যায়ে সিড্রিক তার সামনে এসে দাঁড়ায়। তার কাঁধে হাত ব্যালেকের। ব্যালেক সিড্রিকের রূপ ধরে তাকে আঘাত করতে করতে সেখানেই মেরে ফেলে। পরদিন সকালে কেট চ্যাপেলের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে ঢুকলেই ম্যাডামের লাশ দেখতে পায়। এই ঘটনায় সোফি বুঝতে পারে এটা কার কাজ, কারণ ব্যালেক তার উপস্থিতি তাকে জানান দিয়ে দিয়েছে আগেই। মরিসের কাছে কেট জানায় সে সোফিকে অনেকক্ষণ যাবৎ খুঁজে পাচ্ছে না। মরিস তাকে ওয়াইন গোডাউনে গিয়ে খুঁজে পায়। সোফির সমস্যা কি তা জানতে চাইলে সে মরিসের কাছে কোনো কিছুই শেয়ার করে না। অন্যদিকে আইরিনের ঘুম ভাঙলে ডেবরা তাকে গতকাল রাতে কি হয়েছে সেই সম্পর্কে জিজ্ঞেস করে। আইরিন জানায় অনেক খারাপ কিছু একটা হতে চলেছে। সেই শয়তান অনেক বড় একটা কিছু চায়। সে চায় এক এনশিয়েন্ট রেলিক। তা হাসিল করার জন্য সে মরিসকে এক মাধ্যম বানিয়েছে। তাকে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছে, তাকে বাঁচিয়ে রেখেছে এই অবধি শুধু তার প্রয়োজনে। একবার তার শেষ হলেই মরিসকে সে মেরে ফেলবে। ডেবরা তাকে জানায় যখন সে অজ্ঞান ছিল তখন জ্যাক এসেছিল এবং তাকে এটা দিয়ে গিয়েছিল। আইরিন দেখতে পায় এটা সেই রোজারি যা ফাদার নরিয়েটের কাছে ছিল। রোজারির ভেতরে এক সিম্বল দেখতে পেলে সে মনে করতে থাকে এটা সে এর আগেও কোথায় যেন দেখেছিল। ডেবরা তাকে সেই ভিকটিমদের ফটো দেখালে বুঝতে পারে এই রকম রোজারি শুধু ফাদার নরিয়েটের কাছে নয়, বরং যারা যারা মারা গেছে তাদের সবার কাছে এই একই রকমের রোজারি ছিল এবং হয়তোবা এটাই তাদেরকে আসল গন্তব্যে নিয়ে যাবে। তবে এই সিম্বলের আসল মানে সে কিভাবে খুঁজে বের করবে? আইরিন জানায় ক্যাথলিক আর্কাইভে তার একজন ফ্রেন্ড আছে, তাই দেরি না করে সে চলে যায় ক্যাথলিক আর্কাইভসে। সেখানে ফাদার দান্তের কাছে সেই রোজারি দেখালে সে জানায় এটা একটা পারিবারিক চিহ্ন। আইরিন জানতে চায় এটা কোন পরিবারের। অবাক করে দিয়ে বলে এটা সাইরাকিউস সেন্ট লুসির পরিবারের একটা চিহ্ন। যারা যারা মারা গেছে তারা প্রত্যেকেই হয়তো সেন্ট লুসির বংশধর। এটা বলতেই আইরিন বুঝে যায় যে ব্যালেক কী খুঁজছে। ফাদার দান্তে জানায় প্যাগান্সদের দ্বারা যখন তাকে হত্যা করা হয় তার পরিবার ইউরোপের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং তারা একটা প্রাচীন রেলিক যুগ যুগ ধরে রক্ষা করে আসছে। তা হচ্ছে সেন্ট লুসির চোখ। তবে ডেবরার প্রশ্ন, সে সেই চোখের সন্ধানেই বা কেন? তার উদ্দেশ্য কি? দান্তে জানায় সেটা আমি বলতে পারবো না, তবে আমার দিক দিয়ে চিন্তাভাবনা করলে যতটুক জানি যেই শয়তানের কথা আমরা বলছি সে কোনো এক সময় ফেরেশতা ছিল। ঈশ্বর তাকে পদচ্যুত করে তার থেকে ঐশ্বর প্রদত্ত শক্তি ফিরিয়ে নিয়েছিল, তাই সে সেন্ট লুসির চোখ চাইছে। শয়তান অনন্তকালের জন্য পৃথিবীতে বিচরণ করে। যুগ যুগ ধরেই এই শয়তান সেন্ট লুসির বংশধরদের হত্যা করে আসছে এবং খুঁজে বেড়াচ্ছে সেই ঐশ্বরীয় চোখ, যেটার মাধ্যমে সে হয়তো তার সেই অ্যাঞ্জেলিক এনার্জি ফিরে পেতে সক্ষম হবে। আইরিনকে উদ্দেশ্য করে বলে, ভুলেও এটা ওই শয়তানের হাতে দেওয়া যাবে না। যেভাবে তুমি কার্টুজা টেম্পলে পবিত্র রিলিক হোলি ব্লাড অফ ক্রাইস্ট ব্যবহার করেছিলে, ঠিক এবার তুমি এই সেন্ট লুসির আইসও ব্যবহার করবে এবং তাকে চিরতরে নরকে পাঠিয়ে দিবে। তবে আইরিন জানে না সেই চোখ সে কোথায় পাবে। ফাদার দান্তে তাকে জানায়, যতটুকু শুনেছি এই রেলিক সর্বশেষ এক ফাদারের কাছে এসে পৌঁছায় যার নাম জিন পল রেডার। সে ভ্যাটিকানে চিঠি লিখেছিল যে সে সেই রেলিক একটা মনেস্টারিতে রেখেছে যার নাম সেন্ট ম্যারিস এক্সেন প্রভিন্স। এখান থেকে প্রায় 1 ঘন্টার পথ। তবে এই মনেস্টারিটা একটা ওয়াইনারি কোম্পানির কাছে বিক্রি করা হয়েছিল। বর্তমানে তা এখন মেয়েদের বোর্ডিং স্কুল। আইরিন বেশি দেরি না করেই রাতারাতি রওনা হয় সেই বোর্ডিং স্কুলের উদ্দেশ্যে। সে ভাবছে ফাদার দান্তের বলা কিছু কথা।
সিস্টার আইরিন, আপনি পিছিয়ে যাবেন না। জানি না সেই চোখের দ্বারা কি করবে বা কি হবে, তবে ভয়ানক কিছুই হবে। আপনাকে দুর্বল করতে সে সেই রূপটাই ধারণ করবে যেটা আপনি সবচেয়ে বেশি বিশ্বস্ত, তাই সতর্ক থাকবেন। আইরিন পথে সিস্টার ডেবরার কাছে তার অতীতের কিছু কথা জানায় যা তার কাছে গোপন রেখেছিল। বিষয়টা তার মাকে নিয়ে। সে জানায়, আমার মা খুবই ধার্মিক একজন মানুষ ছিল। সে বলতো ঈশ্বর তার সাথে কথা বলতো, তাকে অনেক কিছু দেখাতো, ভিশন দেখাতো, যেমনটা আমিও দেখি। আমার বাবা তার কথায় বিশ্বাস করতো না, বরং বলতো সে পাগল হয়ে গেছে। তার এইসব আচরণ ভণ্ডামি ছাড়ার কিছুই না। এরপর একদিন বাবা এক ডক্টরের কাছে যোগাযোগ করলে তাকে এসে তারা নিয়ে যায়, এবং সেদিনের পর তার মায়ের সাথে আর কোনো দিন যোগাযোগ হয়নি। অন্যদিকে মরিস রাতে সোফি এবং কেটের জন্য রান্না করে একসাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। বেশ কিছুক্ষণ পরে তার শরীরটা কিছুটা খারাপ হয়ে আসে। কেট লক্ষ্য করতে পারে তার ঘাড়ে উল্টো ক্রসের চিহ্ন। ডিমন ভ্যালেক সোফির পেছনে দাঁড়িয়ে। মরিস এই দ্বিতীয়বারের মতো আবারও ভ্যালেককে দেখতে পায়। সোফি চিৎকার দিয়ে উঠলে তাদের নিয়ে সেখান থেকে পালাতে গেলেই ইতিমধ্যেই সিস্টার আইরিন আর ডেবরা তাদের সামনে এসে হাজির হয়। মরিস তাকে বলতে লাগলো, সিস্টার, আপনি এখানে? ওই শয়তান আবারও ফিরে এসেছে। কেট, সোফি, ইনি আমাদের সাহায্য করবে, তোমরা চিন্তা করো না, চলো এখান থেকে। কিন্তু আইরিন তাকে চিৎকার করে তাদের থেকে দূরে সরতে বলে এবং ফ্রেঞ্চিকে জানায়, ভ্যালেক তোমার মধ্যেই আছে। যখন তুমি আমাকে বাঁচাতে এসেছিলে তখন সে তোমাকে বশ করে নিয়েছে। এখন পর্যন্ত সে তোমার ভেতরেই আছে। তবে মরিস তা মানতে চায় না। হঠাৎ তার ভেতরে অস্বাভাবিক এক পরিবর্তন আসতে লাগলো। এরই সাথে মরিসের ভেতরে থাকা ভ্যালেক তাকে বলে উঠল, হ্যালো সিস্টার। এই বলে সে চ্যাপেলের উদ্দেশ্যে রওনা হয়। আইরিন আর ডেবরা তাকে কোনোভাবেই থামাতে পারছে না। আইরিন তাকে ঈশ্বরের নামে তার শরীর থেকে বেরিয়ে যেতে বললে সে কিছুটা দুর্বল হয়ে পড়ে। ডেবরা তার মাথায় আঘাত করলে মরিস সেখানে অজ্ঞান হয়ে যায়। তাকে মোটা দড়ি দিয়ে বেঁধে কেটের সাথে গিয়ে কথা বলে। তাদের জানায় যে মরিস একটু অসুস্থ, তবে সে কেন ওই দিকটাতে যাচ্ছিল। কেট বলে ওইখানে চ্যাপেলে যাওয়ার রাস্তা। তাদেরকে সেখানে নিয়ে গেলে কেট বলে, আপনারা কি খুঁজছেন? আইরিন জানায় এক প্রাচীন রেলিক যেটা জিন পল রেডার এখানে লুকিয়ে রেখেছে। সোফি মনোযোগ নিয়ে তাকিয়েছে সেই গোট সিম্বলের দিকে। আইরিন তাকে জিজ্ঞেস করলে জানায় এই ছাগলই হচ্ছে এখানে শয়তান। আইরিন কিছু বুঝে উঠতে না পারলে সে জানায় এখানে একটা কথা প্রচলিত আছে যেটাকে আমরা গেম হিসেবে মেনে থাকি। বলা হয় সূর্যের আলো যখন এই গোটের উপরে পড়ে তখন তার চোখ লাল হয়ে ওঠে। এ এক শয়তান। আইরিন ডেবরাকে বাইরে পাঠায় টর্চের আলো দিতে। গোটের চোখ থেকে লাল আলো আসলে সেটা মেঝেতে একটা নির্দিষ্ট জায়গায় ইঙ্গিত করে এবং শুরু হয় সেখানেই খোদাই করা। সেই সাথে মরিস সেখান থেকে কোনোভাবে ছাড়া পেয়ে যায়। সোফির নজর যায় সেই কাছে থাকা গোট সিম্বলের উপর, তবে সেখানে তা নেই। অন্যদিকে সিমনের ঘুম ভেঙে যায় এক শব্দে, কারো হাঁটার শব্দ। সেলেস্টেকে ডেকে উঠিয়ে এসে বলে উপরে গিয়ে চেক করে আসতে। এই আওয়াজটা ডেবরাও শুনতে পায়। সেলেস্টে বাইরে গিয়ে চেক করতে আসলে সিস্টার ডেবরার সাথে দেখা হয়। সেখানে তাদের ছাড়াও আরেকজনের উপস্থিতি রয়েছে। টর্চ দিয়ে সিঁড়িতে দেখতেই এক গোট লাইক ক্রিয়েচার হুঙ্কার দিয়ে ওঠে। কোনো মতে ডেবরা সেলেস্টেকে নিয়ে সেই রুমে চলে আসে। সেই ক্রিয়েচার দরজায় ধাক্কা দিয়েই যাচ্ছে। একটু পরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রুমের মধ্যে অন্যান্য মেয়েদের কোনো এক অজানা শক্তি ছুঁড়ে ফেলে দেয়। ভয়ে তারা সবাই চিৎকার দিয়ে ওঠে। আইরিন অবশেষে সেই আইস অফ সেন্ট লুসি খুঁজে পায়। এরই সাথে উপর থেকে তাদের চিৎকার শুনতে পায়। তবে সেখানে মরিস এসে পড়ে এবং তাদের ধাওয়া করতে শুরু করে। আইরিনকে আঘাত করার সময় সেই রিলিক নিয়ে সোফি পালিয়ে যায়। অন্যদিকে ডেবরা আর বাকি বাচ্চারা একটা নির্দিষ্ট রুমে লুকিয়ে পড়ে। বাইরে সেই গোট লাইক ডিমন তাদের খুঁজছে। লুকোনোর জন্য সিমন ছোট্ট ভেন্টিলেটরের মাধ্যমে ম্যাডাম লরেন্টের রুমে প্রবেশ করে। দেখতে পায় লরেন্ট সামনে দাঁড়িয়ে। ভয়ে এসে চলে আসলেই লরেন্টের আত্মা তাকে টেনে ধরে। কোনো মতে সেখান থেকে তারা বাঁচতে সক্ষম হয়। অন্যদিকে সোফি চার্চ টাওয়ারে লুকিয়ে পড়ে। তবে সেখানে তাকে খুঁজতে খুঁজতে মরিস চলে আসে। মরিস তাকে ধরে ফেলতেই সোফির চিৎকারে সেই রেলিক জ্বলে উঠে, ফলে সেই জায়গায় শুরু হয় কম্পন।
টাওয়ারটা ভেঙে পড়ে গেলে কোনো মতে এক কাঠ ধরে বেঁচে যায় সোফি। তবুও মরিস তাকে ধাওয়া করে, কিন্তু সে নিচে পড়ে যায়। সিস্টার ডেবরা বাচ্চাদের বাঁচিয়ে নিচে চলে আসে এবং চলে যায় আইরিনের কাছে। আইরিন সেন্ট লুসির সেই রেলিক তার কাছ থেকে নিয়ে নেয়। তবে ততক্ষণে মরিস চলে আসে। সেই রেলিক মরিসের বিরুদ্ধে ব্যবহার করলে মরিস তাকে বলে, আমি মরে যাব, এমনটা করো না। আইরিন তা না চাইতেও তার উপর এক্সোরসিজম চালিয়ে যায়। ফলে এক পর্যায়ে চোখ মুখ দিয়ে রক্ত বেরিয়ে সে মারা যায়। আইরিনের মনে পড়ে সেই সব পুরনো দিনের কথা। সোফিও কান্নায় ভেঙে পড়ে। তবে যখন আইরিন তার সামনে গিয়ে পৌঁছায়, সে মারা যায়নি, বরং এইসব ছিল নিছক অভিনয়। তার কাছ থেকে অবশেষে সেই এনশিয়েন্ট রিলিক ছিনিয়ে নেয় এবং পেয়ে যায় দি হোলি আইস অফ সেন্ট লুসি। চারপাশের পরিবেশ এক অজানা অস্তিত্বের ভারে নুয়ে পড়ে। ব্যালেক প্রথমবারের মতো মরিসের দেহ ছেড়ে নিজের সম্পূর্ণ শক্তি নিয়ে পূর্ণাঙ্গ শরীরে পৃথিবীতে আবির্ভাব হয়। অন্যদিকে বাচ্চাদের নিয়ে কেট সেই গোট লাইক ডিমনের থেকে বাঁচতে সেই চ্যাপেলে গিয়ে পৌঁছায়। ব্যালেক শেকল দিয়ে সিস্টার ডেবরার গলায় চেপে ধরে। আইরিনের কোনো প্রার্থনাই কাজ করছে না। সোফি পালাতে গেলে সেখানে দুই দিকে দুইজন নানের মতো দেখতে অবয়ব তাকে ধাওয়া করে। এরই সাথে মরিস তার উপর চড়াও হয়। কেট সহ বাকি মেয়েরা সেই ডিমন থেকে বাঁচতে গেট লাগিয়ে রাখে, কিন্তু কিছুতেই তার সাথে শক্তিতে পেরে উঠছে না। এক পর্যায়ে সেই অবয়ব শিং দিয়ে সিমনকে আঘাত করে। ব্যালেক এইবার আইরিনকে শূন্যে ভাসাতে লাগলো। তার চোখে মুখে পৈশাচিক আনন্দ। সিস্টার আইরিনকে আগুনে পোড়াতে লাগলো। আইরিন প্রাণপণে চিৎকার করেই যাচ্ছে। এই যেন কোনো এক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সে এক ভিশন দেখতে পায়। সে শুনতে পায় তার মায়ের কণ্ঠ, আমি সবসময় তোমার সাথে থাকব, আমার দিকে দেখো। সে ভিশনে তিনজনকে দেখতে পায়। সেন্ট লুসি, তার মা, এরই সাথে ভবিষ্যতের লরেন ওয়ারেনকে দেখতে পায়। এবং এখানেই রিভিল হয় সিস্টার আইরিন, তার মা এবং লরেন আর কেউ নয়, তারাই সেন্ট লুসির প্রকৃত বংশধর। সেই সাথে সেন্ট লুসির মতোই তার শরীরে দেওয়া আগুন নিভে যায়। ডেবরা কোনো মতে ছাড়া পেয়ে তাকে বাঁচাতে আসলে ব্যালেক রাগান্বিত হয়ে যায়। ডেবরা বিশ্বাস করে এই আগুন নিভে যাওয়া বিষয়টা ঈশ্বরের পক্ষ থেকে সাহায্য, এবং এই ঘটনায় তার ঈশ্বরের প্রতি আস্থা ফিরে আসে। সোফি সেখানে চলে আসলে ব্যালেক কাঁটা দিয়ে তার পথ আটকায়। তাকে বাঁচাতে গেলে মরিস চলে আসে। সোফিকে মারার চেষ্টা করে, কিন্তু কিছু মুহূর্তের জন্য তার ভেতরের মনুষ্যত্ব জেগে ওঠে। আইরিন ডেবরাকে ঈশ্বরের চমৎকারে বিশ্বাস করতে বলে এবং বলে, তুমি দৃঢ়ভাবে এটা বিশ্বাস করো যে এই পবিত্র ওয়াইনই ঈসা মসিহের রক্ত, এবং প্রার্থনা করো আমার সাথে। তারা দুজন মিলে প্রার্থনা করতেই চারিপাশের ওয়াইন ব্যালেকের শরীরে লেগে যায় এবং সেখানেই আগুনে পুড়ে ব্যালেক মারা যায়। মরিস এতে ছটফট করতে লাগলো। এক পর্যায়ে ব্যালেক চলে গেলে মরিস সুস্থ হয়ে ওঠে। সিস্টার আইরিন পরদিন তাকে নিয়ে যায় সেই বাগানে যেখানে আইরিনের দেওয়া বীজ সে রোপণ করেছিল। সোফি তাকে সুস্থ দেখে জড়িয়ে ধরে এবং সে অনেক খুশি হয়। সোফির কাছে সে বাবার সমতুল্য। তবে সেখান থেকে যাওয়ার আগে সিস্টার আইরিন তাকে দেখে কিছুটা শঙ্কিত হয়ে পড়ে, যেমনটি ইঙ্গিত দিচ্ছে যে ব্যালেক এখনও মরিসের ভেতরেই বেঁচে আছে। এই ঘটনার 21 বছর পর ফাদার গর্ডন ওয়ারেন দম্পতিকে কল করে এবং জানায় কিছু সাহায্যের প্রয়োজন, এবং এরপরেই প্রথমবারের মতো ওয়ারেন দম্পতি সাক্ষাৎ পায় ব্যালেকের। তাছাড়া মুভিতে সেই গোট লাইক ক্রিয়েচারের রহস্য কী? মুভির শুরু থেকে শেষ পর্যন্ত যেই গোট লাইক সিম্বল বারবার দেখানো হয়েছে সেটা একটা এনশিয়েন্ট অকাল্ট চিহ্ন, এবং বলা চলে গোট ফিগার সেটানকেই বোঝায়, যাকে সারা বিশ্ব ব্যাফোমেট আকারে দেখে। পরিচালক এই ডিমনকে নিয়ে কোথাও কোনো কিছু বলেনি, তবে আমার মতে এই গোট সিম্বলিজমের পেছনে একটা বাংলা প্রবাদ আছে যে বনের বাঘে খায় না, মনের বাঘে খায়। স্কুলের এই চ্যাপেলে বোমাবর্ষণের পর থেকেই এই কক্ষ বন্ধ। নিষিদ্ধ জায়গা নিয়ে লোকেদের মাঝে এমনিতেই গুজব শোনা যায়, এবং সেই গুজবেই উঠে আসে এই গোট নিয়ে কিছু তথ্য। লোকে তা বিশ্বাস করতে শুরু করলে মনে ভয় বাঁধতে শুরু করে। এতে রিলিজ হয় কার্সড স্পিরিচুয়াল এনার্জি, এবং সেখান থেকেই জন্ম এই অপশক্তির, যাকে ব্যালেক কন্ট্রোল করছিল তাদের ভয়কে পুঁজি করে। তো এই ছিল আমার উদ্ভট থিওরি। আপনাদের এই গোট লাইক ক্রিয়েচার নিয়ে ইন্টারেস্টিং থিওরি থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন।
যার থিওরি সবচেয়ে বেশি যুক্তিগত মনে হবে সেটা পিন করে দেব। তাছাড়া এই ভিডিওতে 2000 লাইক এইম রাখছি, অবশ্যই কমপ্লিট করে দেবে। আমি কনজিউরিংয়ের নেক্সট ভিডিও নিয়ে চলে আসব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল সেট করে দেবে। টিল দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।